হ্যালো, ওয়েলকাম সবাইকে টিবিআর একাডেমিতে। তো আমি চলে এসেছি তোমাদের জন্য ডাব্লিউবিপির পুলিশের জেনারেল অ্যাওয়ারনেসের একটা সেট নিয়ে। তো যারা যারা আপকামিং ডাব্লিউবিপির পুলিশের বিভিন্ন রকম এক্সামগুলো দিতে চলেছো, যেমন ডাব্লিউবিপি এসআই বা ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি, কলকাতা পুলিশের যে এক্সামগুলো হচ্ছে, তো তার জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তো এই সেটগুলো কিন্তু তোমাদের জন্য। এর আগে কিন্তু অলরেডি আমরা 7টা ক্লাস করে ফেলেছি, যেখানে কিন্তু আমরা জেনারেল অ্যাওয়ারনেসের বিভিন্ন রকম কোয়েশ্চেনগুলো নিয়ে, সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করেছি, যেগুলো কিন্তু আমরা কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপি পুলিশের যে কোনো এক্সামের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই কিন্তু এগুলো তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো যদি কোনো রকম কোয়ারি থাকে বা যে কোনো রকম আপডেটের জন্য কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে গেলেই দেওয়া রয়েছে। এবং ক্লাসটাকে একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা কিন্তু আপকামিং ডাব্লিউবিপি পুলিশের বিভিন্ন রকম এক্সামগুলোর জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তো চলো আজকে আমরা সেটটা স্টার্ট করবো। আজকে আমরা সেট নাম্বার 8 নিয়ে কিন্তু ডিসকাস করবো। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো করোনি, আগের ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। সেখানে কিন্তু আমরা অলরেডি 105টা কোয়েশ্চেন নিয়ে কিন্তু ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা 106 নম্বর কোয়েশ্চেন থেকে কিন্তু ডিসকাশন স্টার্ট করবো। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে? ভারতের প্রথম কেমিক্যাল বন্দর, ঠিক আছে, পোর্ট, কেমিক্যাল বন্দর হলো। তাহলে অপশন কি দেওয়া রয়েছে? গোপালপুর, দাহেজ, পারাদীপ নাকি মছলিপট্টনম। তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে? ভারতের বলছে প্রথম কেমিক্যাল বন্দর। রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে দাহেজ। ঠিক আছে, প্রথম কেমিক্যাল বন্দর হচ্ছে দাহেজ। তাহলে এই দাহেজ যে বন্দরটা, এটা কোথায় রয়েছে এটা মনে রাখতে হবে। এটা কিন্তু আমাদের দাহেজ যে বন্দরটা, এটা রয়েছে গুজরাট। ঠিক আছে, গুজরাটে রয়েছে। গুজরাটের যে খাম্বাত উপসাগর, ঠিক আছে, খাম্বাত উপসাগর রয়েছে, সেই খাম্বাত উপসাগরের উপরে কিন্তু এটা রয়েছে। এই আমরা দাহেজ যে পোর্টটা রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট আমাদের কেমিক্যাল পোর্ট অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। বলছে 107 সম্প্রতি কোন ব্যাংকের তরফ থেকে সূচনা করা হলো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড, ঠিক আছে, ইন্টিগ্রেটেড। তাহলে এটা হচ্ছে একটা ডেবিট কার্ড। এই ডেবিট কার্ডের সূচনা করা হলো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইন্টিগ্রেটেড। ঠিক আছে, এইটা কোন ব্যাংকের তরফ থেকে সূচনা করা হয়েছে? দেখো, অপশন এ দেওয়া রয়েছে আমাদের ইন্ডিয়ান ব্যাংক, অপশন বি তে দেওয়া রয়েছে ফেডারেল ব্যাংক, অপশন সি বলছে এইচডিএফসি। ঠিক আছে, আমরা সবাই জানি এইচডিএফসি। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক নাকি আইসিআইসিআই ব্যাংক। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে? রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে ফেডারেল ব্যাংক। ঠিক আছে, ফেডারেল ব্যাংকের তরফ থেকে এই ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইন্টিগ্রেটেড এই যে ডেবিট কার্ড, এটা কিন্তু স্টার্ট করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু স্টার্ট করা হয়েছে ফেডারেল ব্যাংক। এটা কিন্তু একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন, তো এগুলো কিন্তু আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? দেখো, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়, বৃহৎ শিল্পায়ন শুরু হয় ভারতের। বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? বৃহৎ শিল্পায়ন। তার মানে শিল্পের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। ঠিক আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। তার কারণ প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, এখানে কার উপর জোর দেওয়া হয়েছিল? এখানে শুধুমাত্র কিন্তু কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল। তো পরবর্তীকালে বোঝা গেল যে শুধু কৃষির ওপর জোর দিলেই হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু শিল্পর উপরেও জোর দিতে হবে। তো সেই জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু বৃহৎ শিল্পায়ন শুরু হয় এবং শিল্পের উপরে কিন্তু জোর দেওয়া হয়। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? 109 বলছে মুদ্রাস্ফীতি জড়িত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে কোন নির্দেশ দিচ্ছে বা এই নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশটা কি? ভালো করে বুঝতে হবে যে মুদ্রাস্ফীতি যখন ইনফ্লেশন হচ্ছে বা মুদ্রাস্ফীতি হচ্ছে, তখন যে হচ্ছে গিয়ে মূল্য বৃদ্ধিটা ঘটছে, সেই মূল্য বৃদ্ধিটাকে কন্ট্রোল করার জন্য, সেই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, তাহলে রিজার্ভ ব্যাংক যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে আমাদের, সেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে কি নির্দেশ দিচ্ছে? অপশন দেওয়া রয়েছে, দেখো, ঋণের উপর সুদের হার কমানো। অপশন বি বলছে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও বা এসএলআর বৃদ্ধি করা। অপশন সি বলছে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর বৃদ্ধি করা। এবং অপশন ডি বলছে মূলধনের বাজার থেকে বন্ড কেনা। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর কিন্তু বৃদ্ধি করার কথা বলা হয়। ঠিক আছে, আরবিআই নির্দেশ দেয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও কিন্তু বৃদ্ধি করা, যাতে কিনা ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধিটা কিন্তু একটু কন্ট্রোলে আসে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? 110
110 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক -183 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, ফারেনহাইট স্কেলে তা হবে। তাহলে তরল অক্সিজেন যেটা আমাদের দেওয়া রয়েছে দেখো -183 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটাকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করলে সেটা কি হয়ে যাবে? তাহলে আমরা জানি সেন্টিগ্রেড স্কেল থেকে ফারেনহাইট বা ফারেনহাইট স্কেল থেকে সেন্টিগ্রেড স্কেলে কনভার্ট করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করে থাকি, ঠিক আছে, C/5 is equals to F minus 32/9, ঠিক আছে। এই ফর্মুলাতে আমরা ফেলে দিলে আমরা কিন্তু সেন্টিগ্রেড স্কেল থেকে ফারেনহাইট বা ফারেনহাইট স্কেল থেকে সেন্টিগ্রেড স্কেলে কিন্তু সহজেই কিন্তু কনভার্ট করতে পারবো। তাহলে এখানে দেখো এই যে সি, এখানে যে সি দেওয়া রয়েছে, এই সিটা হচ্ছে কি এই যে সেন্টিগ্রেড, তাহলে এই সি এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো -183, ঠিক আছে, ডিভাইডেড বাই চলে আসছে আমাদের 5 ইজ ইকুয়ালস টু এফ এর মানটা আমাদেরকে এখানে এফ এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে -32 ডিভাইডেড বাই 9। তাহলে এইটা যদি তোমরা ক্যালকুলেশন করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমরা সহজেই কিন্তু এর ভ্যালুটা বের করে ফেলতে পারবে। তাহলে অ্যানসারটা চলে আসবে তোমাদের মোটামুটি 297 -297.4 এরকম অ্যান্সার চলে আসবে। তাহলে যেহেতু তার কাছাকাছি রয়েছে 297 অপশন বি, তাই অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তোমরা কিন্তু এটা নিজেরা ক্যালকুলেশন করে দেখতে পারো, অ্যান্সারটা ওই -297.4 এরকম আসবে, ঠিক আছে। চলো, এই ফর্মুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেন্টিগ্রেড স্কেল থেকে ফারেনহাইট স্কেল বা ফারেনহাইট স্কেল থেকে সেন্টিগ্রেড স্কেলে কনভার্ট করার জন্য, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে 111, ঠিক আছে, কি বলছে দেখো, হুতুম প্যাঁচার ছদ্মনামে কে পরিচিত? হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? তাহলে কিন্তু এটা একটা আমাদের যে বাঙালি সাহিত্যিক রয়েছেন তাদের ছদ্মনাম এখানে কিন্তু দেওয়া রয়েছে, তাহলে আমাদের কিন্তু তার আসল নামটা বের করতে হবে। তো রাইট অ্যান্সার কি হবে দেখো, বলছে কালীপ্রসন্ন সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি মাইকেল মধুসূদন দত্ত। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে। অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বাকি যারা যারা রয়েছেন তাদের যদি আমরা ছদ্মনামগুলো দেখে নিই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হয়ে যাবে অনিলা দেবী, ঠিক আছে, ঠিক আছে, অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মধুসূদন দত্তের হচ্ছে টিমোথি পেন পোয়েম, ঠিক আছে, টিমোথি পেন পোয়েম, এই ছদ্মনামে কিন্তু তিনি লিখতেন, ঠিক আছে। এই ছদ্মনামে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত লিখতেন। আর বিদ্যাসাগরের কিন্তু অনেক বড় একটা নাম রয়েছে যেটা হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, ঠিক আছে, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য বা কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এই দুটো ছদ্মনাম ছিল। নামটা একটু বড়, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের দেখো, বলছে নো স্পিন, নো স্পিন নামক বইটি কোন প্রবীণ ক্রিকেটারের আত্মজীবনী? নো স্পিন, নো স্পিন নামক যে বইটা রয়েছে এটা কার আত্মজীবনী বা কার অটোবায়োগ্রাফি? রাইট অ্যান্সার কি হবে? অপশন দেখো দেওয়া রয়েছে অনিল কুম্বলে, মুথাইয়া মুরলীধরন, সেন ওয়ার্ন, বিশেন সিং বেদি। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে সেন ওয়ার্ন, অস্ট্রেলিয়ার বিখ্যাত কিন্তু স্পিনার, ঠিক আছে, অস্ট্রেলিয়ার বিখ্যাত স্পিনার, অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার সেন ওয়ার্ন, তার যে আত্মজীবনী বা তার যে অটোবায়োগ্রাফি রয়েছে তার নাম হচ্ছে গিয়ে নো স্পিন, ঠিক আছে। অনিল কুম্বলেকে আমরা চিনি, আমাদের ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার। মুথাইয়া মুরলীধরন কোথাকার ক্রিকেটার? মুথাইয়া মুরলীধরন হচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন 113, সম্প্রতি ইউনেস্কোর এডুকেশন ফর অল এর শুভেচ্ছা দূত হিসেবে কোন ফুটবলারকে নিযুক্ত করা হয়েছে? তাহলে এডুকেশন ফর অল এর শুভেচ্ছা দূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ দেখো বলছে লায়নেল মেসি, অপশন বি বলছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অপশন সি বলছে কিলিয়ান এমবাপে, আর অপশন ডি বলছে ভিনিসিয়াস জুনিয়র। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু এডুকেশন ফর অল এর শুভেচ্ছা দূত হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে ইউনেস্কোর তরফ থেকে। অপশন ডি, এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তোমাদের কোয়েশ্চেন, এগুলো কিন্তু একটু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে দেখো, 114 বলছে কুচিপুড়ি নৃত্যে
অনবদ্য অবদান রেখেছেন কোন নৃত্যশিল্পী? কুচিপুড়ি নৃত্যে অনবদ্য অবদান রেখেছেন কোন নৃত্যশিল্পী? তাহলে অপশন দেওয়া রয়েছে দেখো সোনাল মানসিং, অপশন বি দেওয়া রয়েছে সুধাচন্দ্রন, অপশন সি মৃণালিনী সারাভাই, নাকি অপশন ডি যামিনী কৃষ্ণমূর্তি। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি। ঠিক আছে, অপশন ডি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কুচিপুড়ি নৃত্যে যামিনী কৃষ্ণমূর্তি একজন বিখ্যাত নৃত্যশিল্পী। তো দেখো এখানে মৃণালিনী সারাভাই নামক একজনের আমরা নাম দেখছি, ইনি হচ্ছেন কি, ইনি হচ্ছেন একজন ভারতনাট্যম শিল্পী। ঠিক আছে, ভারতনাট্যমের নৃত্যশিল্পী। এছাড়াও কিন্তু মৃণালিনী সারাভাইয়ের আরেকটা বিশেষ পরিচয় রয়েছে, ইনি হচ্ছেন কি, ইনি হচ্ছেন আমাদের যে বিখ্যাত বা মহাকাশ যিনি গবেষক ছিলেন, ঠিক আছে, বিক্রম সারাভাই। ঠিক আছে, মহাকাশ গবেষক বিক্রম সারাভাইয়ের স্ত্রী ছিলেন। ঠিক আছে, মহাকাশ গবেষক বিক্রম সারাভাইয়ের স্ত্রী। তাহলে মহাকাশ গবেষক বিক্রম সারাভাইয়ের স্ত্রী ছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একজন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী ছিলেন। ঠিক আছে, বিখ্যাত ভারতনাট্যম শিল্পী ছিলেন মৃণালিনী সারাভাই। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 115 কি বলছে, জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করছে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? জম্মু কাশ্মীর, অপশন বলছে শ্রীনগর এবং জম্মু, অপশন সি বলছে শ্রীনগর এবং লে, এবং অপশন ডি বলছে লে এবং চীন। তাহলে রাইট অ্যান্সার কি হবে? জজিলা পাস বা জজিলা গিরিপথ কোন দুটো জায়গার মধ্যে সংযোগ রক্ষা করছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে শ্রীনগর এবং লে। শ্রীনগর এবং লের মধ্যে কিন্তু এটা সংযোগ রক্ষা করছে, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। শ্রীনগর এবং লের মধ্যে এটা হচ্ছে একটা প্যাসেজ বা এটা একটা সংযোগ রক্ষাকারী স্থান রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। শ্রীনগর হচ্ছে আমরা জানি যে জম্মু কাশ্মীর যেটা রয়েছে তার হচ্ছে রাজধানী হচ্ছে শ্রীনগর। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। 116 স্বল্পমোচনের অপর নাম কি? স্বল্পমোচন এটা হচ্ছে একটা আবহ বিকারের একটা প্রক্রিয়া। স্বল্পমোচন হচ্ছে আবহ বিকারের একটা প্রক্রিয়া। তাহলে এখানে আমরা বলবো স্বল্পমোচনের অপর নাম কি? স্বল্পমোচন আমরা জানি যে কি হচ্ছে না, এইখানে পাথরটা কি হচ্ছে না, পেঁয়াজের খোসার মতো, পেঁয়াজের খোসা বিভিন্ন যেমন লেয়ার থাকে, তো এখানে কিন্তু পাথরটা আবহ বিকারের ফলে কিন্তু পেঁয়াজের খোসার মতো কিন্তু তার উপর থেকেও কিন্তু এরকম খোসা ছাড়ার মতো কিন্তু পাথরগুলো কিন্তু ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি, সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে স্বল্পমোচন। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? বলছে অপশন এ তে গোলাকৃতি আবহ বিকার, লম্বাকৃতি আবহ বিকার, অপশন সি বলছে কলা ভবন, নাকি প্রস্তর বিসরণ। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে গোলাকৃতি আবহ বিকার। ঠিক আছে, গোলাকৃতি আবহ বিকার, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, গোলাকৃতি আবহ বিকার। ঠিক আছে, স্বল্পমোচন, স্বল্পমোচন মানে হচ্ছে গোলাকৃতি আবহ বিকার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের? 117 কি বলছে দেখো, বলছে সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সেন্ট্রাল ভ্যাট। ঠিক আছে, সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সেন্ট্রাল ভ্যাট কোন আর্থিক বছরে চালু করা হয়েছিল? এটা কিন্তু একটা সেন্ট্রাল ট্যাক্স, যদিও এটা এখন কিন্তু কার্যকর নেই, কারণ এখন আমাদের জিএসটি চলে এসেছে, জিএসটির বিভিন্ন রকম ভাগগুলো রয়েছে। তো এইটা কখন চালু করা হয়েছিল দেখো, বলছে 2000 থেকে 2001, 2001 থেকে 2002, 2002 থেকে 2003, 2003 থেকে 2004। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 2000 থেকে 2001 সালের মধ্যে কিন্তু এটা চালু করা হয়েছিল। অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 2000 থেকে 2001 এর মধ্যে এই সেন্ট্রাল ভ্যাট বা সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কিন্তু চালু করা হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 118 বলছে সফটওয়্যারের কোন, আচ্ছা হারিয়ে যাওয়া, এখানে সফটওয়্যারের কোনো হারিয়ে যাওয়া আর কি, ঠিক আছে, কোনো হারিয়ে যাওয়া তথ্য বা কোনো হারিয়ে যাওয়া ডাটাকে ফিরে পাওয়ার জন্য বা খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয় বা কোথায় সেটা খুঁজে পাওয়া যায়? সফটওয়্যারের মধ্যে কোনো হারিয়ে যাওয়া ডাটা বা তথ্যকে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? তাহলে দেখো বলছে অ্যাসাইনমেন্ট, ইনসুলাইজার, ইনক্রিমেন্ট, নাকি ডাটাবেস। রাইট অ্যান্সার কি হবে? ডাটাকে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে ডাটাবেসে যেতে হবে। এটা কিন্তু একটা কম্পিউটার রিলেটেড একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, কম্পিউটার রিলেটেড একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল, এরকম কিন্তু দু একটা কোয়েশ্চেন তোমাদের এক্সামে কিন্তু আসতেই পারে কম্পিউটার রিলেটেড। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে দেখো, আজকের সেটের আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন বলছে
তুষারের গভীরতাকে কোন কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয়? তুষারের গভীরতাকে কোন কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয়? বলছে দেখো আইএসও প্যাচ, আইএসও ব্রন্ড, আইএসও পেহেন নাকি আইএসও এনআইএফ নিফ। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অপশন ডি আইএসও নিফ। ঠিক আছে, তুষারের গভীরতা নির্ণয় করা হয় বা তুষারের গভীরতা চিহ্নিত করা হয় থিকনেস, ঠিক আছে, কত দূর পর্যন্ত বরফ জমে রয়েছে, ঠিক আছে, কত দূর পর্যন্ত বরফ জমে রয়েছে সেটা একটা কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয়। এই কাল্পনিক রেখাটাকেই আমরা বলবো আইএসও নিফ। ঠিক আছে, চলো আজকের সেটের আমাদের লাস্ট বাট নট লিস্ট কোয়েশ্চেন কি রয়েছে 120। বলছে দেখো লে কর্বুসিয়ের কোন পরিকল্পিত আধুনিক শহরের নকশা তৈরি করেছিলেন? তাহলে ইনি ছিলেন একজন আর্কিটেক্ট, ইনি কোন শহরের নকশা কিন্তু তৈরি করেছিলেন? তার নামটা মনে রাখতে হবে লে কর্বুসিয়ের। ঠিক আছে, তাহলে দেখো বলছে পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি নাকি কলকাতা। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চণ্ডীগড়। ঠিক আছে, চণ্ডীগড়ের নকশা কিন্তু তিনি তৈরি করেছিলেন, চণ্ডীগড়ের নকশা তৈরি করেছিলেন অপশন বি লে কর্বুসিয়ের। ঠিক আছে, চলো তাহলে এখানে আজকে সেটটা আমাদের কমপ্লিট হচ্ছে। তো প্রত্যেকটা সেটের মতো তোমাদের কিন্তু এখানে থাকছে অ্যান্সার কি, যেখান থেকে কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে, নিজেরা কিন্তু তোমরা রিভাইজ করতে পারবে কোয়েশ্চেন অ্যান্সার গুলো। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে, যারা কিন্তু আপকামিং যে ডাব্লিউবিপি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল বা কলকাতা পুলিশের যে এক্সামগুলো হতে চলেছে তার জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছে এবং যারা আগের ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আমাদের প্লে লিস্ট চেক করে আগের ক্লাসগুলো অবশ্যই করে দেখে নেবে। এই ক্লাসগুলো কিন্তু তোমাদের স্পেশালি ডব্লিউবি বা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু তৈরি বা কলকাতা পুলিশের জন্য তৈরি। সেখানে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলো দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি। তো অবশ্যই করে তোমরা কিন্তু ক্লাসগুলোকে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।